অন কিলিং আ ট্রি লিখেছেন জিভ পটেল। জিভ পটেল 1940 সালে জন্মেছিলেন। তিনি একজন ভারতীয় এবং বিখ্যাত নাট্যকার এবং শিল্পী। পেন্টিং করেন তিনি, কিন্তু তার সবথেকে বড় পরিচয় হচ্ছে তিনি একজন ডক্টর। এবং শুধু যে ডাক্তারি পাশ করেছেন এমন নয়, উনি প্র্যাকটিসিং ডক্টর, মানে উনি ডাক্তারি করেন। তার এই কবিতায় পুরোটাই যেটা আইরনিক্যাল, অর্থাৎ পরিহাসমূলক, সেই পরিহাসমূলক বা আইরনিক্যাল কবিতায় কবি কিন্তু কোনো রকম ছন্দ ব্যবহার করেননি, তিনি ফ্রি ভার্সে লিখেছেন। এবং এখানে যে ফ্রি ভার্সটা তিনি ব্যবহার করেছেন সেটাকে সিনকোপেটেড রিদম বলা হয়। আমরা যেরকম রোজকার যে কথাবার্তা বলি, কথোপকথনের যে সাধারণ এবং সহজ ভাষা, সেটাই তিনি ব্যবহার করেছেন এবং সেই স্বাদটাই আমরা এই কবিতায় পাই। অত্যন্ত সহজ সরল কথা, কিন্তু অনেক বড় একটা খোঁচা তিনি আমাদের দিয়েছেন এই কবিতার মধ্যে দিয়ে। ওনার লেখা বেশ কয়েকটা বিখ্যাত বই বা কবিতা যে আছে সেগুলো হচ্ছে মিররিং, যেটা 1991 সালে লিখেছেন, এবং হাউ ডু ইউ উইথস্ট্যান্ড বডি 1976 সালে লিখেছেন। অন কিলিং আ ট্রি কবিতাটা সেই একই ঘুরে ফিরে প্রকৃতির যে ক্ষতি আমরা করছি, যে হত্যালীলায় আমরা মেতেছি, যে নিধন যজ্ঞে আমরা ব্রত হয়েছি, সেই কথাই বারবার মনে করিয়ে দেয়। আপাত দৃষ্টিতে প্রথমে পড়লে কবিতাটা হুট করে মনে হবে যেন কবি মানুষের এই ধ্বংসলীলার পক্ষে, মানুষের এই বর্বরাচিত আচরণের পক্ষে, কিন্তু খানিকটা পড়ার পরেই আমরা বুঝতে পারবো যে না, একেবারেই তিনি পক্ষে নন। তিনি বরং মানুষের এই বর্বর আচরণের পরিহাস করছেন, ব্যঙ্গ করছেন মানুষকে তাদের এই অন্যায় ক্রিয়াকর্মের জন্য। ফ্রি ভার্স ব্যবহার করা হয়েছে। ফ্রি ভার্স মানে কোনো ছন্দ নেই, এবং রিদমটা কোনটা, যেটা সাধারণ কথা বলার যে একটা ছন্দ থাকে, স্বাভাবিকভাবে যে কথা বলার ছন্দ থাকে, সেই ছন্দটাই কবি ব্যবহার করেছেন এখানে। ইট টেক্স মাচ টাইম টু কিল আ ট্রি। কবি বলছেন অনেক সময় লাগে একটা গাছকে হত্যা করতে। নট আ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ডু ইট। একটা সাধারণ ছুরির খোঁচা দেবে তোমরা গাছকে আর ভাববে যে গাছটা মরে যাবে, এমনটা কিন্তু হবে না। একটা সাধারণ ছুরির খোঁচায় কিন্তু গাছকে তোমরা হত্যা করতে পারবে না। ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ। এই গাছটা ধীরে ধীরে বড় হয়েছে, তিলে তিলে বড় হয়েছে। কি গ্রহণ করে? না, পৃথিবীর থেকে তার সমস্ত খাদ্য সংগ্রহ করে, পৃথিবীর থেকে তার বেঁচে থাকার নির্যাস গ্রহণ করে। রাইজিং আউট অফ ইট, সেই পৃথিবীর সেই ভূপৃষ্ঠের বুক চিরে সে উঠেছে, এসে জেগেছে, মাথা তুলে দাঁড়িয়েছে। ফিডিং আপন ইটস ক্রাস্ট, আর সেই ভূপৃষ্ঠ, সেই ক্রাস্ট মানে ভূপৃষ্ঠের থেকেই সে তার খাবার সংগ্রহ করেছে। আমরা সবাই জানি যে গাছ মাটি থেকে তার খাদ্য সংগ্রহ করে। অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট, এবং অনেক বছর ধরে সে আরও অনেক কিছু শোষণ করেছে বা গ্রহণ করেছে। কি গ্রহণ করেছে? সূর্যের আলো, এয়ার, বাতাস, ওয়াটার, জল। আমরা জানি সব কিছুই লাগে গাছের বেড়ে ওঠার জন্য, আর তাই এই সমস্ত কিছুকে সম্বল করে, এই ভূপৃষ্ঠ থেকে নিজের খাদ্য সংগ্রহ করে, জল সংগ্রহ করে, আর আকাশ থেকে সূর্যের আলো আর বাতাস সংগ্রহ করে গাছ ধীরে ধীরে বেড়ে উঠেছে। সুতরাং এই তিলে তিলে যার বেড়ে ওঠা, তাকে তোমরা ভাবছো একটা ছুরির সামান্য খোঁচা দিয়ে হত্যা করবে? পারবে না সেটা করতে। অ্যান্ড আউট অফ ইটস লেপ্রাস হাইড স্প্রাউটিং লিভস, আর তারপর গাছটা ধীরে ধীরে যখন বড় হয়েছে, ঊর্ধ্বমুখী হয়েছে, তখন তার লেপ্রাস হাইড, হাইড মানে গাছের যে ছাল, সেটাকে হাইড বলে। আবার আরেকটা ওয়ার্ড যেটা ইউজ করা যায় হাইডের জায়গায়, সেটা হচ্ছে বার্ক, BARK,
বার্ক মানে শুধু কুকুরের ঘাউ ঘাউ নয়, বার্ক মানে গাছের ছালও। এই যে গাছের ছাল, এই গাছের ছাল থেকে স্প্রাউট করেছে, গজিয়েছে পাতা। তাহলে ধীরে ধীরে গাছটা যখন বড় হয়েছে তখন গাছের এই ছাল থেকে পাতা গজিয়েছে। এবার এই যে গাছের ছালটা বা হাইড যেটাকে বলা হচ্ছে, সেটাকে কবি বলছেন লেপ্রাস। লেপার মানে কুষ্ঠরোগী, আর লেপার কথাটার থেকে আসে লেপ্রাস, অর্থাৎ কুষ্ঠরোগীর ন্যায়। কুষ্ঠরোগ এমন একটা রোগ যেই রোগে আক্রান্ত হলে মানুষের গায়ের চামড়া রুক্ষ হয়ে যায়, খসখসে হয়ে যায়। কারণ এই রোগটার বৈশিষ্ট্য হচ্ছে যে গায়ের যে কোনো জায়গার একটা অংশের মাংস কী হয়, পচে সেটা পড়ে যায়। তো তারপরে সে জায়গাটা কি হয়ে যায়, স্বাভাবিকভাবে অমসৃণ এবং রুক্ষ বা খসখসে হয়ে যায়। গাছের গায়ের ছালটাও ঠিক ওই কুষ্ঠ রোগীর গায়ের চামড়ার মতনই রুক্ষ এবং খসখসে। এবার আমরা ভাবব যে এই কম্প্যারিজন বা তুলনাটা কবি কেন কুষ্ঠরোগীর সঙ্গেই করেছেন। তো আমাদের এখানে মনে রাখতে হবে যে কুষ্ঠরোগী, কারণ কবি নিজে কিন্তু শুধু কবি নয়, তিনি একজন ডক্টরও। সুতরাং ডক্টর যেহেতু তিনি যেহেতু ডাক্তার, সেহেতু তার মাথায় এই কম্প্যারিজনটা আসাটা খুব স্বাভাবিক। তো ধীরে ধীরে গাছটা যখন বড় হয়েছে, সূর্যের আলো, বাতাস, জল নিয়ে পৃথিবীর বুক থেকে খাদ্য সংগ্রহ করে, তখন ধীরে ধীরে তার সেই রুক্ষ গায়ের ছাল থেকে গজিয়েছে পাতা। সো হ্যাক অ্যান্ড চপ। আর তাই কবি বলছেন, তো চালিয়ে যাও তোমরা, কোপাও। হ্যাক করো মানে কোপ মারো ওর গায়ে, চপ করো, ওকে টুকরো টুকরো করে কাটো, কুচি কুচি করে কাটো। বাট দিস অ্যালোন ওয়ন্ট ডু ইট। কিন্তু তোমরা যদি ভেবে থাকো যে তাতেও সব গল্প শেষ হয়ে যাবে, তাতেও কিন্তু হবে না। গাছের কাছে কিন্তু তোমরা তারপরেও হেরে যাবে। তাই শুধু ছুরির খোঁচায় হবে না, কোপালেও হবে না, কোচালেও হবে না। নট সো মাচ পেন উইল ডু ইট। এই কুপিয়ে কুচিয়ে খোঁচা মেরে অনেক তো কষ্ট দেবে গাছটাকে, অনেক যন্ত্রণা তোমরা গাছটাকে দেবে। গাছ যন্ত্রণাটা ফিল করবে, আমরা জানি, অনুভব করবে, কারণ গাছও লিভিং থিং। আর তাই কবি বলছেন যে এত কষ্ট দেবে তোমরা গাছটাকে, কিন্তু তা সত্ত্বেও গাছ হারবে না তোমাদের কাছে, গাছের পরাজয় হবে না। এত কিছু করার পরেও গাছটাকে কিন্তু তোমরা সম্পূর্ণ মারতে পারবে না। ওই যে গোড়াটুকু যদি মাটির মধ্যে থেকে যায়, তোমরা তো গোড়া থেকে ওকে কুপিয়ে নামিয়ে দিলে, তারপর টুকরো টুকরো করে কেটে ফেললে, কিন্তু যেটুকু মাটির মধ্যে রয়ে গেল, শেকড়গুলো আর তার সঙ্গে গোড়ার একটুখানি অংশ মাটির ওপরে, সেখান থেকে কি হবে? দ্য ব্লিডিং বার্ক উইল হিল। সেখান থেকে প্রথমে কাটার পরে ব্লিড করবে সেই অংশটা, অর্থাৎ চুইয়ে চুইয়ে রস পড়বে সেখান থেকে। এই রসটাকেই কবি বলছেন গাছের রক্ত। তাহলে স্বাভাবিকভাবে হাত পা কেটে গেলে যেমনভাবে রক্তক্ষরণ হয়, সেইভাবেই গাছটাকে যখন কেটে ফেলা হবে, গাছের ওই যে থেকে যাওয়া অংশটুকু, সেখান থেকেও চুইয়ে চুইয়ে রস পড়বে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেটা হিল করবে, সেরে যাবে। আমাদেরও হাত পা কেটে যায়, একটা সময় গিয়ে আবার সেটা সেরে যায়। স্বাভাবিক নিয়মে আমাদের যে কোষ বিভাজন হয়, তার ফলেই কি হয়, সেই জায়গাটা সেরে ওঠে। সেইভাবেই গাছটাকে তোমরা অত অত্যাচার করেছো, তারপরেও কিন্তু সে হার মানবে না। তার ওই যে চুইয়ে পড়া রস, তার রক্তক্ষরণ, সেটা এক সময় গিয়ে থেমে যাবে এবং সে সেরে উঠবে। অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড উইল রাইজ কার্ল গ্রিন টুইগস। আর মাটির খুব কাছ থেকে ধীরে ধীরে আবার সরু সরু নরম নরম ডালপালা, টুইগস মানে কচি নরম ডাল, এবং সেইগুলো কি করবে, গজিয়ে উঠবে। সেগুলো প্রথমে এতটাই নরম থাকবে যে সেগুলো কুঁকড়ে থাকবে, আর টকটকে মিষ্টি একটা সবুজ রঙের থাকবে। ঠিক আবার মাটির কাছ থেকে ওই সরু নরম ডালগুলো ধীরে ধীরে বড় হবে। Miniature boughs which if unchecked will expand again to former size. ছোট ছোট ডাল, ওই ছোট্ট ছোট্ট কচি ডালগুলো থেকে ছোট ছোট ডাল হবে। আর তারপর যদি অবহেলায় ফেলে রাখো ওই গোড়াটাকে, যদি মাঝে মাঝে কেটে ছেটে না দাও,
তাহলে কিন্তু গাছটা আবার বড় হতে থাকবে। বড় হতে 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 একসময় সে তার ফর্মার অর্থাৎ আগের সাইজে পৌঁছে যাবে, তার আগের চেহারায়, তার আগের আকৃতিতে পৌঁছে যাবে। নো, দ্য রুট ইজ টু বি পুলড আউট। না না, এইভাবে কি আর গাছকে মারতে পারবে তোমরা? গাছ ঠিক তোমাদেরকে হারিয়ে আবার বড় হয়ে যাবে। তাই গাছটাকে যদি পুরোপুরি হত্যা করতে হয়, তাহলে তোমাদেরকে অন্য কাজ করতে হবে। গাছের শেকড়গুলোকে উপড়ে তুলে আনতে হবে মাটির নিচ থেকে, আউট অফ দ্য অ্যাঙ্কারিং আর্থ। সেই পৃথিবীর বুক চিরে ওদেরকে তুলে আনতে হবে, সেই শেকড়গুলোকে যারা মাটিটাকে আঁকড়ে ধরে রেখেছে। অ্যাঙ্কার মানে নোঙর। এই নোঙর কি করে না, জলের নিচে মাটিটাকে আঁকড়ে ধরে থাকে, যাতে লঞ্চ বা নৌকো বা জাহাজটা এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারে। আর শেকড়রাও কি করে, ওইভাবেই মাটিটাকে আঁকড়ে ধরে গাছটাকে দাঁড় করিয়ে রাখে। তাই তোমাদের যদি গাছটাকে সম্পূর্ণভাবে হত্যা করতে হয়, তাহলে কিন্তু ওই শেকড়গুলোকে তুলে আনতে হবে ওই মাটির ভেতর থেকে, যেই মাটি ওদেরকে নোঙর করে রেখেছে, যেই মাটিকে ওরা আঁকড়ে ধরে রেখেছে। ইট ইজ টু বি রোপড, টাইড অ্যান্ড পুলড আউট। এই শেকড়গুলোকে শক্ত করে দড়ি দিয়ে বাঁধতে হবে। রোপড, দড়ি দিয়ে বাঁধা, টাই মানেও বাঁধা। অ্যান্ড পুলড আউট, এবং তারপর হ্যাচকা টান মেরে ওই শেকড়গুলোকে মাটির নিচ থেকে বের করে আনতে হবে। স্ন্যাপড আউট, পটপট আওয়াজ হবে, ছিঁড়তে ছিঁড়তে, যে মাটি আঁকড়ে ধরে আছে যারা, যেই শেকড়ের যে অংশগুলো আর কি, সেগুলো ওরকম পটপট আওয়াজ করতে করতে ছিঁড়তে ছিঁড়তে বেরিয়ে আসবে মাটির ভেতর থেকে। অর পুলড আউট এন্টায়ারলি, অথবা গোড়াটা সমেত ধরে ওই শেকড় শুদ্ধ উপড়ে ফেলতে হবে পুরোপুরি। আউট ফ্রম দ্য আর্থস কেভ, পৃথিবীর সেই গুহার ভেতর থেকে, অর্থাৎ মাটির মধ্যে একটা বড় গর্ত করতে হবে। ওই গোড়াটা চারিদিক দিয়ে গর্ত করে তারপরে গোড়া আর শেকড় সমেত সবটা টেনে বের করে আনতে হবে। অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড, আর এইভাবেই তোমরা পারবে গাছের যে আসল শক্তিটা যেখানে লুকিয়ে আছে, ওর প্রাণের উৎসটা যেখানে, সেই শেকড়গুলোকে তোমরা এক্সপোজ করে দিতে পারবে, উন্মোচন করে দিতে পারবে, বের করে আনতে পারবে। ওই শিকড়গুলোই হচ্ছে কি, দ্য সোর্স, ওরাই হচ্ছে উৎস, ওরা হচ্ছে প্রাণের কেন্দ্র। হোয়াইট অ্যান্ড ওয়েট, যুগ যুগ ধরে ওরা ওই মাটির নিচে রয়েছে। সূর্যের আলো ওদের গায়ে লাগেনি, তাই ওদের রঙটা সাদা ফ্যাকাশে, এবং ওরা ভেজা ভেজা, কারণ মাটির নিচটা ড্যাম্প থাকে, ভেজা থাকে, তাই ওদের গাটাও ভেজা। দ্য মোস্ট সেন্সিটিভ, আর এই শেকড়গুলো হচ্ছে গাছের সব থেকে স্পর্শকাতর অংশ। হিডেন ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ, লুকিয়েছিল ওরা কত বছর ধরে না জানি ওই পৃথিবীর ভেতরে, ওই ভূপৃষ্ঠের ভেতরে। দেন দ্য ম্যাটার অফ স্কচিং অ্যান্ড চোকিং ইন সান অ্যান্ড এয়ার, আর তারপরেই আসছে আরও কিছু কাজ। উপরে তো ফেলেছ, তারপরে আরও দ্বিগুণ নিশ্চিত হওয়ার জন্য ওই শেকড়গুলোকে আর গাছের বাকি অংশগুলোকে ফেলে রাখো রোদের মধ্যে। সেই রোদে, যেই রোদে পড়ে থাকলে ওরা স্কর্চ করে যাবে, একদম শুকিয়ে কাঠ হয়ে যাবে। অ্যান্ড চোকিং ইন সান অ্যান্ড এয়ার, এবং ওদের শ্বাসরোধ হয়ে যাবে, আর প্রাণের লেশমাত্র ওদের শরীরে আর থাকবে না। সেই শেকড়গুলোর শরীরে বা এই ডালপালা পাতাগুলোর শরীরে শ্বাসরোধ হয়ে মরে যাবে। সেই রোদ আর সেই বাতাসে, যেই বাতাস আর রোদকে একসময় সম্বল করে কিন্তু ওরা বেড়ে উঠেছিল, আজকে সেই রোদ আর সেই বাতাসই কিন্তু ওদেরকে পুরোপুরি হত্যা করতে সাহায্য করবে। ব্রাউনিং, হার্ডেনিং, আর ওইভাবে রোদে পড়ে থাকতে থাকতে ধীরে ধীরে ওদের রঙগুলো হয়ে যাবে বাদামি, শক্ত হয়ে যাবে কাঠ, বেঁকে যাবে, টুইস্টিং, বেঁকে যাবে, উইদারিং, তারপর কুঁচকে যাবে। অ্যান্ড দেন ইট ইজ ডান, আর তারপরেই শেষ হবে তোমাদের সেই হত্যালীলা। তবেই তোমরা পারবে একটা গাছকে পুরোপুরি শেষ করে দিতে। তাহলে কবি এখানে বলতে চাইছেন যে প্রকৃতিরও নিজের একটা ওয়ে অফ হিলিং আছে, তারও সেরে ওঠার, তারও বেঁচে ওঠার বা বেঁচে থাকার একটা তাগিদ আছে, আর সেই তাগিদের কাছে মানুষ কিন্তু পরাজিত হবে। নেচার হ্যাজ ইটস ওন ওয়ে, প্রকৃতির নিজের উপায় আছে, সেই উপায়ে সে ঠিক আবার
মাথা তুলে দাঁড়াবে। যতই তোমরা হত্যা করার চেষ্টা করো, যতই তোমরা তাকে ধ্বংস করার চেষ্টা করো, প্রকৃতি কিন্তু বারবার রুখে দাঁড়াবে। সেটাই কবি আমাদেরকে মনে করিয়ে দিলেন এই কবিতায়।